নির্বাচনের প্রতীক হিসাবে শাপলা কলি নিতে সম্মত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচন কমিশনে আজ এক বৈঠক শেষে একথা জানান তিনি। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, যে কোনো সময় গণভোটে রাজি এনসিপি। এ নিয়ে বিএনপি জামায়াতকে সংকট সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। তার মতে আগামী নির্বাচনে ধানের শীষ শাপলা কলি হাড্ডাহাড্ডি লড়াই হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচনের সবার জন্য সমান সুযোগ তৈরি করা। কেউ আক্রমণ করলে এনসিপি বসে থাকবে না। এটা ব্যাপার হচ্ছে যে মাননীয় উপদেষ্টা পরিষদে এটা মানে নীতিগত অনুমোদনের পরে বাকি কাজটুকু করেন লেজিসলেটিভ ডিভিশন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। তারা এই অধ্যাদেশটা জারি করেন। কাজে অধ্যাদেশ জারির বিষয়টা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরাও আপনাদের মতন অপেক্ষায় আছি। বাংলাদেশের শত্রুরা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, এবারও হবে না। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি আন্দোলনে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হবে। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগরীর নেতাদের সঙ্গে যৌথ সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে সাংবাদিকদের ৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা দেন তিনি। আমরা ১০ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি, কারণ ৭ নভেম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব। বিএনপি মহাসচিব বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে। ফেসবুকে মিথ্যা প্রচার করে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। আমরা দেখছি যে বাংলাদেশের শত্রুরা তারা আবার মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে, মাথা তুলে উঠতে শুরু করেছে। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতেও সেই প্রোপাগান্ডা, আপনার মিসইনফরমেশন, মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা আপনার নৈরাজ্য সৃষ্টি করার প্রক্রিয়া চলছে। রবিবার সকালে ড্যাবের নবগঠিত কমিটিকে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় তিনি সরকারের সমালোচনা করেন। আমরা যথেষ্ট সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে আমরা সেভাবে প্রতিবাদ করছি। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে। এ সময় ঐক্যমত্য কমিশন জাতির সাথে প্রতারণা করছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবসরপ্রাপ্ত বিচারপতির দেয়া রায় অবৈধ ঘোষণা করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা। রবিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন সহ অন্যান্য আইনজীবীরা এই বিষয়ে যুক্তি উপস্থাপন করেন। এদিন সকালে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৬ষ্ঠ দিনের আপিল শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিমুল্লাহ সহ ৩ জন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে তা বাতিল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয়। এরপর ২০১১ সালের ৩ জুলাই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। তবে এই গ্রাউন্ডগুলো সাবস্টেজ, এই জাজমেন্টটি কোনো অবস্থাতেই টিকতে পারে না। যে 3টি গ্রাউন্ড এখানে আদালত দিয়েছে, অনেক ভেবেচিন্তে নিয়েছে এবং সেই গ্রাউন্ডগুলোকে আমরা আইনের দৃষ্টিতে আমরা যে এইটা গ্রাউন্ড সাবস্টেন্সিয়েট করব, তখন আপনারা
শুনতে পাবেন এবং এই মামলাটি আজকে পর্যন্ত শুনে মুলতবি করা হয়েছে। আগামী মঙ্গলবার দিন আবার এই সম্পর্কে শুনানি শুরু হবে। গণভোটের তারিখ নয়, জুলাই সনদের আদেশ জারি করাই মুখ্য। নভেম্বরের মধ্যে এটি হওয়া উচিত বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না জামায়াত, আর বিএনপি চাই সংস্কার পেছাতে। রবিবার বাংলা মোটরের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। এ সময় ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেন তিনি। জাতীয় নাগরিক পার্টির অবস্থান নিয়ে আপনাদের জুলাই সনদ ইস্যুতে গণভোট আগে না পড়ে এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে প্রধান দুই দল বিএনপি জামাত। এমন পরিস্থিতিতে রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয় দলটির সংবাদ সম্মেলন। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐক্যমত্য কমিশনের প্রস্তাব ১ সেটা আমরা সমর্থন করে আসছি। তিনি বলেন, একদল নির্বাচন পেছাতে চায় এবং আরেক দল সংস্কার। বিএনপি তো পুরো ঐক্যমত্য কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, বিরোধিতা করার চেষ্টা করেছে। ফলে সংস্কারের পক্ষে তারা কতটুকু আছে এ বিষয়ে জনগণের ভিতরে প্রশ্ন আছে, আমাদের কাছেও প্রশ্ন আছে। আবার অন্যদিকে জামাতের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা। জুলাই সনদ ইস্যুতে বলেন, রাষ্ট্রপতি যদি স্বাক্ষর করে তা হবে জুলাই সনদে দেয়া শেষ পেরেক। তাদের চাওয়া, প্রধান উপদেষ্টা নভেম্বরের মধ্যেই আদেশ জারি করবেন। সরকারের কোনো একটা দলের চাপে বারবার এই ধরনের তার টেক্সট পরিবর্তন করে, এটা আমরা দেখে আসছি। ফলে জনগণের কাছে খুবই স্পষ্ট থাকতে হবে জনগণ কিসের পক্ষে ভোট দিচ্ছে আর কিসের বিপক্ষে ভোট দিচ্ছে। সেটার জন্য অবশ্যই অর্ডার এবং গণভোটের প্রশ্ন এটি আগেই প্রকাশ করতে হবে। ২৭০ দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা নিয়ে কেউ আতঙ্কিত হলে বোঝা যাবে তারা ষড়যন্ত্রের পায়তারা করছে, এমন মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক। আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমাদের এখানে আমরা দেখি দলগুলো যে আতঙ্কিত হয়ে যাচ্ছে কোনো একটা বাধ্যবাধকতা চাপে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বিশ্ব ইজতেমা জাতীয় সংসদ নির্বাচন ও রোজার পরে অনুষ্ঠিত হবে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। এবারও সাদ ও জুবায়ের পন্থীদের আলাদা আয়োজন হবে। দুপক্ষই এতে সম্মতি দিয়েছে বলে জানান উপদেষ্টা। প্রতি বছর জানুয়ারি মাসে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নেয় দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। কিন্তু ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এবং তার পরপরই রোজা। এ অবস্থায় রোববার সচিবালয়ে তাবলিগের বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, বিশ্ব ইজতেমার আগামী আয়োজন জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে। ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। নির্বাচন যদি ফেব্রুয়ারির প্রথম 15 দিনের ভিতরে হয় তাহলে রমজানও তার হচ্ছে না, রমজানের পরেই হতে হবে। ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঝুঁকি এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুই পক্ষের সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে ইজতেমার তারিখ। নির্বাচনের আগে অনেক সময় আইন শৃঙ্খলার অবনতি ঘটে, স্পোরাডিক্যালি ঘটে। তো এর আগে এত বড় একটা সমাবেশ যেখানে বিদেশি মেহমানরাও থাকবেন, এই ঝুঁকি নেওয়াটা সরকারের জন্য উচিত হবে না মনে করে ওনারাও সেটা বুঝতে পেরেছেন। তবে নির্বাচন ও রোজার পর কারা আগে ইজতেমা করবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান ধর্ম উপদেষ্টা। একই সাথে দুই পক্ষের একসাথে ইজতেমা হওয়ারও কোনো সুযোগ নাই বলে জানান তিনি। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কাল সকালের মধ্যে এমপিও ফাইল সইয়ের আশ্বাসে লং মার্চ টু যমুনা কর্মসূচি স্থগিত করেছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। বিকালে সচিবালয়ে বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। এর আগে ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের গেজেটের দাবিতে 21তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এতে যোগ দেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা। এর আগে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন, তবে পুলিশের বাধায় তারা আগাতে পারেননি। গত বুধবার
জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে যাওয়ার সময় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। গত 13 অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ইবতেদায়ী শিক্ষকরা। আগামী নির্বাচনে যুগপথ আন্দোলনে থাকা বিএনপির সঙ্গে জোট করে প্রার্থী দিতে চায় গণফোরাম। ভারপ্রাপ্ত সভাপতি জানান, সমঝোতা না হলে একক প্রার্থী দিয়েই নির্বাচনে অংশ নেবেন তারা। বলেন, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জনপ্রিয় থাকার পরও কিছু নেতাকর্মীর অনৈক্যে পিছিয়ে পড়েছে দলটি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৎপর গণফোরাম। আসনভিত্তিক দলীয় একক প্রার্থী ঠিক করার পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনের সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনকেই গুরুত্ব দিচ্ছে দলটি। আমরা সবাই আশা করছি যে বিগত সময়ে রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ছিল গণফোরাম। দলটির ভারপ্রাপ্ত সভাপতি জানান, আগামী নির্বাচনে জোট গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে গণ অভ্যুত্থানের পর সিদ্ধান্তহীনতার পাশাপাশি প্রথম সারির নেতাদের ঐক্য না থাকায় কিছুটা সংকট তৈরি হয়েছে। সে সময় একটা সিদ্ধান্ত হলো যে আমাদের কোনো ছাত্র সংগঠন থাকবে না। এখন আমরা যখন এগুলো পর্যালোচনা করি, তখন আমাদের মধ্যে কেউ কেউ মনে করে ওই সিদ্ধান্তটা ভুল ছিল। কিবরিয়া সাহেব কাজকাম শুরু করলেন, আমরা কিন্তু সকলেই তার সাথে সহযোগিতায় নামলাম। যে কোনো কারণে হোক, তিনি আমাদের সহযোগিতা গ্রহণ না করে উনি উনার মতো ওনার স্টাইলে দলটা পরিচালনা করার এক পর্যায়ে দেখা গেল আসলে ওনার সাথে গণফোরাম করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দলটির সাধারণ সম্পাদক জানান, বিগত সময়ে বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকায় তাদের সঙ্গেও জোটের বিষয়ে আলোচনা চলছে। তবে এককভাবেও নির্বাচনের প্রস্তুতি রয়েছে দলটির। আমরা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা সফল হওয়ার পরে, এই যে জুলাই অভ্যুত্থানের পরে যে নতুন প্রেক্ষাপট, এখানে বিএনপি সহ সমমতা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যটা আমরা এখন পর্যন্ত বহাল রেখেছি এবং আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। দলটির নেতারা বলছেন, আগামী নির্বাচনে গণফোরাম বড় ভূমিকা রাখবে। তবে নির্বাচনে আসন ভাগ, সঠিক প্রার্থী এবং রাজনৈতিক পরিবেশের উপর নির্ভর করছে দলটির ভবিষ্যৎ। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে মহাপরিচালক নেই, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে নেই চেয়ারম্যান। একযুগেও পদোন্নতি পাননি শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থা শিক্ষা প্রশাসনে। শিক্ষা গবেষকরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের ব্যর্থতার কারণেই স্বাভাবিক গতিতে ফিরছে না শিক্ষা খাত। বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা চাকরিতে যোগ দেওয়ার এক যুগের বেশি সময় পার হওয়ার পরও প্রভাষক থেকে এখন পর্যন্ত পদোন্নতি পাননি। আমাদের সেই ডিপিসি হওয়ার পর চলমান রাখা এবং পদোন্নতির গেজেট প্রকাশ করা, এটা হয়নি। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী স্বৈর শাসনের পতনের পরও পদোন্নতি পাচ্ছেন না বঞ্চিতরা। 32 ও 33তম বিসিএস এর এক যুগ পার হয়েছে, আর 34 থেকে 37তম বিসিএস কর্মকর্তারা পার করেছেন 10 থেকে 7 বছর। অথচ পদোন্নতি মেলেনি কারোরই। শিক্ষা মন্ত্রণালয়েরও এ নিয়ে নেই কোনো পদক্ষেপ। পদোন্নতির যাবতীয় শর্ত পূরণ করার পরও তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে না। মন্ত্রণালয়ের দায়িত্বে অনেক উপদেষ্টারা আসছেন, তারা সবাই শিক্ষকতা ব্যাকগ্রাউন্ড ছিল, কিন্তু আমরা তাদের কাছে কিছুই পাই না। বরঞ্চ আরও যা যা দাবি ছিল তাদের আর কি শূন্যের কোঠায় নেওয়ার জন্য যে চক্রান্ত আমরা দেখেছি, এগুলি প্রতীয়মান। শিক্ষা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দপ্তর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। সেখানে মহাপরিচালক নেই প্রায় 1 মাস, আর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান পদে নেই স্থায়ী কেউ, খালি একটি সদস্য পদ। ন্যায়ের পক্ষে কাজ করবে সবসময়। এদিকে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর নিয়ে সৃষ্টি হয়েছে নানা জটিলতা। নানা দাবিতে একের পর এক আন্দোলনে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। তাহলে এই যে 7টা কলেজে কত শিক্ষার্থী, এই পরীক্ষাগুলো কিভাবে দিবে এরা, কিভাবে তারা কোয়ালিটি অ্যাসিওর করবে? এই জায়গাগুলো আসলে সত্যি কি আমরা আমাদের অবস্থাটা এরকম হচ্ছে, আমরা এখন যে জোরে কথা বলতে পারতেছে তাকে আমরা ছেড়ে দিচ্ছি, আর যে ন্যায্য অধিকার সে আস্তে কথা বলছে তার সেটার কোনো ভ্যালু নেই। শিক্ষা ব্যবস্থায় বিশৃঙ্খল অবস্থা কাটাতে মন্ত্রণালয় কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মনে করেন শিক্ষা গবেষকরা। মাউসিতে কিংবা ইয়াতে যে এনসিটিভিতে তো আমরা দেখি ভারপ্রাপ্ত একজন চেয়ারম্যান কিংবা মেম্বার নেই, ইয়া নেই। এই যে অর্থাৎ যে অবহেলাটা, যে মানে মনে করা যে এটা না হলেও চলে, মানে দায়িত্বপ্রাপ্ত কাউকে দিয়েও চলে, মানে গুরুত্ব না দেওয়ার যে মানসিকতা, এই মানসিকতার ফলেই কিন্তু এটা হচ্ছে।
শিক্ষায় নানা সংকটের সমাধানে একটি স্বতন্ত্র কমিশন না করাকে সরকারের ব্যর্থতা বলছেন গবেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিসের ভিত্তিতেও কেন তিস্তা মহাপরিকল্পনার কাজ চীনকে তাড়াহুড়ো করে দিতে চাইছে সরকার, এ প্রশ্ন অধ্যাপক আনু মোহাম্মদের। চট্টগ্রাম বন্দর ইজারা দিতে তাড়াহুড়া নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। চীন যুক্তরাষ্ট্রকে এভাবে বিভিন্ন কিছু দেয়ার প্রবণতার সমালোচনাও করেন তিনি। সকালে রাজধানীতে মত বিনিময় সভায় এসব কথা বলেন আনু মোহাম্মদ। সংকটে তিস্তা নদী সমাধানের পথ কি শিরোনামে রাজধানীর পিআইবিতে মতবিনিময় সভা করে পরিবেশবাদী দুই সংগঠন। সেখানে সংকটের নানা দিক নিয়ে কথা বলেন গবেষক, অধিকার কর্মী ও রাজনৈতিক নেতারা। তিস্তাকে 3 ভাগের 1 ভাগেরও কম সরু করে উন্নয়নের নামে যে প্রকল্প নেওয়া হচ্ছে তা জীববৈচিত্র্য ধ্বংস করে পরিবেশ বিপন্ন করবে বলে সতর্ক করেন অধ্যাপক আনু মোহাম্মদ। ভারত বিরোধিতার কথা বললেও রামপাল, আদানি সহ ভারতের প্রকল্প অব্যাহত রেখে নতুন ব্যবসা খোঁজার সমালোচনাও করেন তিনি। ইউনূস সাহেব যে চীনে গিয়ে বলছেন যে 50 বছরের পরিকল্পনা দেন এবং আপনারা এই মহাপরিকল্পনা করবেন, এটা কিসের ভিত্তিতে করছে? প্রশ্নটা হচ্ছে যে এই সরকারের এই তাড়াহুড়োটা কিসের জন্য? মানে এই সরকারের কি দায় পড়লো যে তাড়াহুড়া করে এই মুহূর্তে এখনই চট্টগ্রাম বন্দর দিতে হবে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, চীন কেটে দিতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্র কেটে দিতে হবে। তিস্তার দুই পাশে ওয়াকওয়ে সহ নানা স্থাপনা নির্মাণকে খাল বানানোর অভিসন্ধি বলে মন্তব্য করেন সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স। রাজনৈতিক বিবেচনায় নয়, যে দেশের এমন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা আছে তাদেরকেই দায়িত্ব দেওয়ার দাবি তার। এইটা করার মধ্য দিয়ে অন্য কাউকে যাতে আমরা ব্ল্যাঙ্ক চেক না দিয়ে যাই, যে ওপারে যেগুলো হয়েছে আমি বিকল্প করে তাদেরটাকে ব্ল্যাঙ্ক চেক দিলাম, মোটেই তা আমরা করব না। ভারতের সাথে যে অভিন্ন নদী আমাদের উৎস, সেইখান থেকে আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য সেই সংগ্রামও আমাদের অব্যাহত রাখতে হবে। দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যে কোনো প্রকল্প নেওয়া উচিত বলে মত দেন আলোচকেরা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। জন্য মাদার অফ ডেমোক্রেসির অবদান প্রশ্নবিদ্ধ হয়, আপনারা এমন কোনো আচরণ দয়া করে করবেন না। সারা দেশে বিএনপির লাখো কোটি সমর্থক বিব্রত হয়, আপনারা কেউ এমন কোনো আচরণ দয়া করে করবেন না। আপনারা জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আপনাদের সামনে আমি আবারও সেই স্লোগানটি উচ্চারণ করতে চাই, ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। সবশেষে আমি বিএনপির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তথ্য প্রযুক্তির অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বিএনপির দলীয় কার্যক্রমকে এগিয়ে নেওয়ার ইতিবাচক উদ্যোগের জন্য আমি বিশেষভাবে বিএনপির আইসিটি বিভাগ এবং এই উদ্যোগের সঙ্গে যারা জড়িত রয়েছেন সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আমরা সরাসরি ছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে গণভোটের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। বিকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও মহানগরের সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, এই আদেশ যদি রাষ্ট্রপতির কাছ থেকে নিতে হয় তাহলে তা হবে বিপ্লবের কফিনের শেষ পেরেক। 300 আসনের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করছে এনসিপি, এ কথাও জানান তিনি। বলেন, জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে সেই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে। এর আগে দুপুরে ভোলায় এনসিপির সমন্বয় সভায় নির্বাচন প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। বারো কেজি এলপিজি সিলিন্ডারের দাম 1241 টাকা থেকে 26 টাকা কমিয়ে 1215 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে। রবিবার এলপি গ্যাসের নতুন এই দাম ঘোষণা করেছে কমিশন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নভেম্বর মাসের জন্য প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি টন
465.25 মার্কিন ডলার বিবেচনায় নিয়ে এলপিজি ও অটো গ্যাসের দাম সমন্বয় করা হয়েছে। এর আগে অক্টোবরে প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 29 টাকা কমিয়ে 1241 টাকা নির্ধারণ করা হয়েছিল। তখন অটো গ্যাসের দাম 1 টাকা 38 পয়সা কমিয়ে 56 টাকা 77 পয়সা নির্ধারণ করা হয়। রবিবার অটো গ্যাসের দাম আরও কমিয়ে 55 টাকা 58 পয়সা নির্ধারণ করা হয়েছে, যদিও সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির 12.5 কেজি সিলিন্ডারের দাম 825 টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। বিএনপির আমলে শেয়ার বাজার সহ অর্থনীতির কোথাও কোনো বিপর্যয় হয়নি বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে ব্যবসার পরিবেশ নিশ্চিত করবে। বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে তখনই ব্যবসায়ীদের বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করেছে। রাজধানীর একটি হোটেলে তৈরি পোশাক খাতে বর্তমান সংকট ও পুনরুদ্ধারের পথ শীর্ষক আলোচনা সভায় এই মন্তব্য করেন সংগঠনের নেতারা। বাংলাদেশ গার্মেন্ট বাইং হাউস অ্যাসোসিয়েশন বিজিবিএ এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় ব্যবসায়ীদেরও নৈতিকতা বজায় রেখে কাজ করা এবং দক্ষতা বাড়ানোর আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিজিবিএ সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল বলেন, সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করে পোশাক খাতের রোডম্যাপ তৈরি করেছে সরকারের আমলারা। ফলে এই খাতে যে ভাবমূর্তি তৈরি হয়েছিল তা নষ্ট হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এরকম কোনো সিগন্যালই দেখছি না। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।